আসসালামু আলাইকুম। সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমরা যারা মাদ্রাসায় সায়েন্সে পড়ো তোমাদের জন্য আবারও দ্বিতীয়বারের মতো ক্লাস নিয়ে আসছি রসায়ন। গত দিনের ক্লাসে আমরা রসায়নের প্রথম অধ্যায়ের পর্ব 1 শেষ করেছি। এখন আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা পর্ব 2 শেষ করব। আশা করি তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে এই অধ্যায়ের যে কোনো বিষয়ে তোমরা খুব সহজে আনসার করতে পারবে। আর তোমরা যারা প্রথম পর্ব এবং প্রথম অধ্যায়ের প্রথম পর্বটি দেখোনি, তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নেবে। তো দ্বিতীয় অধ্যায়টি আমরা শুরু করি। তো এই অধ্যায়ে যে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে সেই বিষয়গুলোই এখানে আমি লিখে রেখেছি। এই অধ্যায়ে খুব বেশি পড়তে হবে না, যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলোই পড়তে হবে। খুব ছোট একটা অধ্যায়। প্রথমে আমরা দেখব কণার গতিতত্ত্ব, অর্থাৎ আমি এখানে যে বিষয়গুলো লিখে রেখেছি এই বিষয়গুলোই মূলত এই অধ্যায়ের আলোচনার বিষয়। আর এই বিষয়গুলো থেকেই এমসিকিউ সিকিউ প্রশ্ন এখান থেকে করে। প্রথমেই দেখতে পাচ্ছি যে কণার গতিতত্ত্ব, আন্তঃআণবিক আকর্ষণ বল, ব্যাপন নিঃসরণ, ব্যাপন হারের তুলনা, ঊর্ধ্বপাতিত পদার্থ, তারপর সর্বশেষ রয়েছে তাপীয় বক্ররেখা এবং শীতলীকরণ বক্ররেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখানে সবগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তাপীয় বক্ররেখা এবং শীতলীকরণ বক্ররেখা, তারপর ব্যাপন হারের তুলনা, তারপর আন্তঃআণবিক আকর্ষণ বল, ঊর্ধ্বপাতিত। এখানে সবগুলো বিষয় খুব খুব ইম্পর্ট্যান্ট। আমি সবগুলো বিষয় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই যদি অধ্যায়ের নামটি দেখি যে পদার্থ আসলে কি। পদার্থ হচ্ছে যে আমরা আসলে যে পদার্থ কি, পদার্থ হচ্ছে যে যার ভর আছে, যে জায়গা দখল করে, তাকেই পদার্থ বলা হয়। তো পদার্থের আবার অবস্থার কথা এখানে অধ্যায়ের নামের শুরুতে বোঝা যাচ্ছে যে পদার্থের অবস্থা কী। তো পদার্থের অবস্থা কী কী অবস্থায় থাকতে পারে একটা পদার্থ? কঠিন অবস্থায়, তরল অবস্থায় এবং গ্যাসীয় অবস্থায়, 3টি অবস্থায় থাকতে পারে। তো সেখানে এই অধ্যায়ে পদার্থগুলো কী কী অবস্থায় থাকতে পারে, তাদের গতিতত্ত্ব, তারা কীভাবে চল করে, তারপর এই পদার্থের এই ব্যাপন নিঃসরণ, ঊর্ধ্বপাতিত পদার্থ ঊর্ধ্বপাতন ঘটে, আবার এই পদার্থের তাপ দিলে পদার্থের প্রথমে তাপ গ্রহণ করে তারপর তরলে পরিণত হয়, এরপর পরবর্তীতে সর্বশেষ বাষ্পে পরিণত হয়। তো এই কঠিন পদার্থগুলোর ক্ষেত্রে কী হয়, কঠিন পদার্থ কি উদাহরণ হিসেবে যদি দেওয়া যায় তাহলে কাঠ, পাথর, বই। এই যে বই একটা কঠিন পদার্থ, কলম এটা কঠিন পদার্থ। আবার কলমের ভিতরে যে লিকুইড কালি রয়েছে এটা আবার তরল পদার্থ। তারপর বায়বীয় পদার্থ হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এসব। তো আমরা অধ্যায়টি শুরু করছি। তোমরা সবাই বই খুলে দ্বিতীয় অধ্যায়টি বের করো। এই যে প্রথমে দেওয়া আছে যে পদার্থে ভর আছে, স্থান দখল করে, তাদেরকে বলা হয় পদার্থ বলা হয়। বৈশিষ্ট্য, বিশেষ বৈশিষ্ট্য, চেয়ার, টেবিল, খাতা, কলম, বরফ, পানি, পাতা সবগুলোই হচ্ছে পদার্থ। অর্থাৎ এইগুলো হচ্ছে সবগুলোই পদার্থ, কিন্তু এই পদার্থের মধ্যে আবার 3টি ভাগ রয়েছে, কঠিন, তরল এবং গ্যাসীয়। 3 অবস্থায় থাকতে পারে এবং তাদের আবার নিজস্ব কিছু বৈশিষ্ট্য এবং ধর্ম দেখা যায়। তো এইখানে যেগুলো লেখা আছে এগুলো তোমরা সহজেই পড়লেই পারবে যে কঠিন পদার্থগুলো কোনগুলো কঠিন পদার্থ, কোনগুলো তরল পদার্থ এবং কোনগুলো গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। তো কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয় যে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো কি কাছাকাছি অবস্থান করে। যে কঠিন পদার্থের ক্ষেত্রে কি হয়, কঠিন পদার্থে অণুগুলো কাছাকাছি অবস্থান করে, কঠিন পদার্থে অণুগুলো কাছাকাছি অবস্থান করে, যে কারণে তাদের আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি থাকে কঠিন পদার্থের ক্ষেত্রে। কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো হচ্ছে কাছাকাছি অবস্থান করে, যে কারণে তাদের মধ্যে আন্তঃআণবিক শক্তি বেশি থাকে। তো কঠিন পদার্থের উদাহরণ হিসেবে দেওয়া যায় কাঠ, পাথর, বই। তেমনি তরল পদার্থের ক্ষেত্রে দেখা যায়, তরল পদার্থের ক্ষেত্রে কি হয়, এই আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিনের চাইতে কম।
কিছুটা কম। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো কাছাকাছি অবস্থান করে, যার ফলে আন্তঃআণবিক শক্তি বেশি থাকে। আর তরল পদার্থের ক্ষেত্রে অণুগুলো কিছুটা একটু দূরে দূরে অবস্থান করে, যে কারণে আন্তঃআণবিক শক্তি কিছুটা কম থাকে। এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করে, যে কারণে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই বললেই চলে, কিছুটা থাকে কিন্তু নেই বললেই চলে। তো কঠিন পদার্থের উদাহরণ হিসেবে কি দেখলাম আমরা, যে কাঠ, পাথর, বই। এবং তরল পদার্থের ক্ষেত্রে পানি, তেল, দুধ। এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। এগুলো হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে বলা হয়। তো এখানে তো বলা হয়েছে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আন্তঃআণবিক আকর্ষণ বল বা শক্তি। এই আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃআণবিক শক্তিটা আসলে কি, এটা আমাদের বুঝতে হবে। আন্তঃআণবিক আকর্ষণ শক্তি অর্থাৎ একটা অণু যখন আরেকটা অণুর সাথে যে বলে আকর্ষণ করে, একটা অণু আরেকটা অণুর সাথে যে বলে আকর্ষণ করে, তাকে বলা হয় কি আন্তঃআণবিক আকর্ষণ বল। তো আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে হচ্ছে কঠিন পদার্থে, তরল পদার্থে তার চেয়ে কিছু কম, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে কম থাকে। তো আন্তঃআণবিক আকর্ষণ বলটা কি আমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আন্তঃআণবিক আকর্ষণ বলের যদি এটা এমসিকিউ ভাবে আসতে পারে, সবচেয়ে বেশি এটা এভাবে আসতে পারে, কঠিনের আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে বেশি, তারপর তরল, সর্বশেষ হচ্ছে বায়বীয়। এখন আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃআণবিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি হচ্ছে কঠিন পদার্থের, এরপর তরল এবং সর্বশেষ বায়বীয়। এখন যদি বলা হয় আন্তঃআণবিক দূরত্ব কোনটার বেশি, বলো তোমরা। আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্বের ক্ষেত্রে কি হবে, এটা অবশ্যই বায়বীয় পদার্থের বেশি। তো আন্তঃআণবিক দূরত্বের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হবে তাহলে কঠিন পদার্থে, কারণ অণুগুলো সব কাছাকাছি অবস্থান করে। তরল পদার্থ থেকে কিছুটা দূরে দূরে, এবং বায়বীয় পদার্থে কঠিন পদার্থের ক্ষেত্রে অণুগুলো একদম কাছাকাছি অবস্থান করে, এবং তরল পদার্থের ক্ষেত্রে কিছুটা দূরে দূরে, এবং বায়বীয় পদার্থের ক্ষেত্রে একদম নেই বললেই চলে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আন্তঃআণবিক দূরত্ব সবচাইতে বেশি হচ্ছে বায়বীয় পদার্থ, এরপর তরল এবং কঠিনে সবচেয়ে কম, তরলে কিছুটা, বায়বীয়তে সবচেয়ে বেশি হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। আশা করি আন্তঃআণবিক বল, আন্তঃআণবিক দূরত্ব দুইটা আমরা বুঝতে পেরেছি। না বুঝলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তোমরা ইতিমধ্যে জেনেছো যে আমাদের ইউটিউব চ্যানেলে একটি নিজস্ব সাজেশন হাতে তৈরি বের করেছে। তোমরা যদি এটা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আর তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমরা আমাদের পড়ায় ফিরে আসি। তো এখানে কণার এটা হচ্ছে মূলত এই যতটুকু এখানে পড়ানো হয়েছে, ওইটাই হচ্ছে একটা কণার গতিতত্ত্ব। একটা কণা কি গতিতত্ত্বে কিভাবে সে চলাচল করে সেটা এখানে বলা হয়েছে, যে আন্তঃআণবিক আকর্ষণ বল কি, আন্তঃআণবিক দূরত্ব কোনটা, কার বেশি কার কম, এটাই হচ্ছে জানার বিষয় এখানে। এগুলো হচ্ছে এমসিকিউ আসতে পারে, যে কোন কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব কম নাকি বেশি, তরলের বেশি নাকি কম, এরকম প্রশ্ন আসতে পারে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো।
এখন আমরা আরেকটা বিষয় দেখব যে আমরা সাধারণত কি জানি পদার্থের, যে কঠিন পদার্থ যদি কঠিন পদার্থকে যখন আমরা তাপ দিই, তাপ দিলে সেটা কিসে পরিণত হয়? তরল পদার্থে পরিণত হয়। তরল পদার্থকে যদি আবার আমরা তাপ দিই, তারপর সেটা কি হয়? গ্যাসীয় বায়বীয় পদার্থে পরিণত হয়। এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যখন হচ্ছে ফ্রিজ থেকে আমরা যখন একটা বরফের টুকরা বের করব, এটা বের করার সময় বাইরের টেম্পারেচারে কি হবে? এটা আস্তে আস্তে গলতে শুরু করবে। এখন কঠিন পদার্থ বরফকে যখন তাপ দেওয়া হবে সেটা কি তরলে পরিণত হবে, বরফকে। তারপর তরলেরটাকে যদি আবারও তাপ প্রয়োগ করা হয়, তখন সেটা কি হবে? দেখতে পাবো আমরা যে গ্যাসীয় পদার্থ হিসেবে বায়ুর সাথে মিশে যাবে। তো এটা হচ্ছে নর্মাল বিষয়ের ক্ষেত্রে হচ্ছে যে কঠিন পদার্থকে তাপ দিলে তরলে এবং তরল থেকে পরবর্তীতে তাপ দিলে সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হবে। কিন্তু আবার ব্যতিক্রম কিছু রয়েছে, যেগুলো হচ্ছে যে কঠিন পদার্থকে যখন আমরা তাপ প্রয়োগ করব তখন সেটা তরলে পরিণত হবে না। তরলে পরিণত হবে না, না হয়ে কী হবে? সরাসরি বাষ্পে পরিণত হবে, বায়বীয় পদার্থে পরিণত হবে। তাদেরকে কি বলা হয়? সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম, সেটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ কী বলেছে? ধরো আয়োডিনকে যদি তাপ প্রয়োগ করা হয়, আয়োডিন কিন্তু তরলে পরিণত হবে না, সেটা কি হবে? সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে। আয়োডিন কি হবে? বাষ্পে পরিণত হবে। কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সরাসরি এইসব পদার্থকে বলা হয় কি? ঊর্ধ্বপাতন পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। তো বইয়ে আমাদের কিছু ঊর্ধ্বপাতিত পদার্থ রয়েছে, সেগুলোর নাম সহ এবং সংকেত সহ আমাদেরকে মুখস্থ রাখতে হবে। আসতে পারে যে ঊর্ধ্বপাতিত পদার্থের নাম লিখো একটা, যেমন ন্যাপথালিন রয়েছে, কর্পূর রয়েছে, নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে। আমরা একটু ঊর্ধ্বপাতিত পদার্থগুলো বই থেকে দেখব এখন। এই যে ঊর্ধ্বপাতিত পদার্থ, অর্থাৎ যে প্রক্রিয়ায় একটা কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করা হলে কঠিন পদার্থ কি তো তরলে পরিণত না হয়ে কি হয়? সরাসরি বাষ্পে পরিণত হয়। সে প্রক্রিয়াকে বলা হয় কি? ঊর্ধ্বপতন বলা হয়। এবং ঊর্ধ্বপতন যেসব পদার্থের হয় তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতিত পদার্থ বা উদ্বায়ী পদার্থ। যেমন এই যে নিশাদল রয়েছে, কর্পূর, ন্যাপথালিন, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইত্যাদি পদার্থগুলোকে তাপ প্রয়োগ করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে কি হয়? সরাসরি বাষ্পে পরিণত হয়। তাই এই পদার্থকে বলা হয় কি? উদ্বায়ী পদার্থ। তো আমাদেরকে কিন্তু এগুলো মনে রাখতে হবে যে কোনগুলো ঊর্ধ্বপাতিত পদার্থ। এমসিকিউ আসতে পারে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ। তো এগুলো সবগুলো সংকেত সহজে। এটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের আরেকটি নাম রয়েছে যে নিশাদল। এভাবে আসতে পারে নিশাদলের সংকেত লিখো। আবার হচ্ছে কর্পূর C10H16 ও ন্যাপথালিন C10H8, কঠিন কার্বন ডাইঅক্সাইড, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে ঊর্ধ্বপাতন কাকে বলে, ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কোনগুলো, এগুলো হচ্ছে এখানে পড়া। ঊর্ধ্বপাতন, তারপর হচ্ছে যদি ঊর্ধ্বপাতিত পদার্থ আমরা এগুলো দেখলাম, এরপর আমরা দেখব যে এরপর আমরা দেখব ব্যাপন এবং নিঃসরণ, দুইটা টার্ম খুবই ইম্পর্টেন্ট। ব্যাপন এবং নিঃসরণ। ব্যাপন এবং নিঃসরণ। ব্যাপন কি? এটা ব্যাপন কি এবং নিঃসরণ কি সেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করে আসছি, সেরকম বিষয় দিয়েই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ব্যাপন আসলে কি। তোমরা সবাই তো বডি স্প্রে ব্যবহার করো, তাই না? তো বডি স্প্রেতে যখন আমরা বডি স্প্রে ব্যবহার করি তখন হচ্ছে একটা কি হয় যে একটা সরু ছিদ্র পথে
সরু ছিদ্রপথে আমরা চাপ প্রয়োগ করি, চাপ দেওয়ার পর সেটাও বের হয়ে আসে এবং সেটা কি হয় যখন দেওয়া হয় এটা ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়াকে মূলত বলা হয় ব্যাপন। আর নিঃসরণ বলা হয় যে সরু ছিদ্রপথে যে কোনো একটি মাধ্যম সরু ছিদ্রপথে উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের জায়গার দিকে ছড়িয়ে পড়াকে বলা হয় কি নিঃসরণ। অর্থাৎ ব্যাপন হচ্ছে যে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থে কি কঠিন প্লাস তরল প্লাস বায়বীয়, কঠিন তরল এবং বায়বীয় পদার্থে কি স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়াটাকে কি বলা হয় ব্যাপন। ব্যাপন উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থান থেকে কি এই ছড়িয়ে পড়ে, একে বলা হয় কি ব্যাপন, এটাকে বলা হয় ব্যাপন। আর নিঃসরণের কি ক্ষেত্রে নিঃসরণের ক্ষেত্রে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে সরু ছিদ্রপথে উচ্চ চাপ থেকে গ্যাসের নিম্ন চাপের দিকে সজারু বের হয়ে আসাকে প্রক্রিয়াকে বলা হয় কি নিঃসরণ বলা হয়। ব্যাপন এবং নিঃসরণের যদি আরেকটি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে আসছি ব্যবহার্য একটা বিষয়ের সাথে তুলনা করা যায়, তাহলে আমরা যে বাসায় যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি সেটারই একটা প্রয়োগের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে যখন আমরা গ্যাস লাইনে গ্যাসের সুইচ চালু করি তখন একটা কি হয় গ্যাসটা বের হয়ে আসে একটা সরু ছিদ্রপথে, তারপরে এই সরু ছিদ্রপথে বের হওয়ার পর যে ছড়িয়ে পড়াটাকে বলা হয় কি ব্যাপন বলা হয়। আর ব্যাপন এবং নিঃসরণ একই প্রকৃতির ঘটনা, মূল পার্থক্য হচ্ছে এটাই যে ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, কিন্তু নিঃসরণের ক্ষেত্রে কি হয় চাপের প্রভাব রয়েছে, কিন্তু ব্যাপনের ক্ষেত্রে কোনো চাপের প্রভাব থাকে না। তো এইগুলাই হচ্ছে এখানে বইয়ের যে ব্যাপন এবং নিঃসরণ সম্পর্কিত বইয়ে এইগুলো লেখা, এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে যে ব্যাপন এবং নিঃসরণ কি। এখানে এই যে বইয়ে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হচ্ছে সিএনজির ফুল মিনিং কি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা তোমরা জানবে। এটা সিএনজির ফুল মিনিং কি প্রশ্ন বা এমসিকিউ আসতে পারে, এটা তোমরা জেনে নিবে। আর এখানে যেগুলো বললাম সেগুলো পড়লেই তোমরা পারবে। এখন হচ্ছে ব্যাপন পড়া হলো, নিঃসরণ পড়া, এখন হচ্ছে ব্যাপন হার কার বেশি এবং কার কম। ব্যাপন হারের ম্যাথ আসলে যাতে তোমরা পারো সেটা আমি দেখাই দিচ্ছি। এখন ব্যাপন হার ব্যাপন হার দিয়ে সিকিউ প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন হার কম, অথবা এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটির ব্যাপন হার কম, কোনটি আগে ব্যাপিত হবে, কোনটি পরে ব্যাপিত হবে, এরকম প্রশ্ন আসতে পারে। তো তোমাদের বইও হচ্ছে যে একক কাজ পরীক্ষা নং 3, এই যে বইয়ে দেওয়া আছে যে একক কাজ পরীক্ষা নং 3 দুটি গ্যাসের ব্যাপন হার, এরকম একটা টার্ম দেওয়া আছে একটা প্রশ্ন। এটা আমি এখন একটু বুঝিয়ে দেবো তোমাদের যে এখানে ব্যাপন হারটা আসলে কি। তো আমরা ব্যাপনের যদি সংজ্ঞা দেখি, ব্যাপনের সংজ্ঞাতে আমরা কি দেখলাম যে কোনো মাধ্যমে কঠিন তরল গ্যাসীয় বস্তুর ছড়িয়ে পড়াকে, অর্থাৎ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থান দিকে ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন। এখন ব্যাপন হার কোনটির বেশি এবং কোনটির কম সেটাই আমরা দেখব যে ব্যাপন হার কোনটির বেশি এবং কোনটির কম। তো বইয়ে যে দেওয়া আছে দেখো, এই যে এখানে একটা পরীক্ষা দেওয়া আছে যে ব্যাপন হার বেশি হয় কি। আচ্ছা, এটা উদাহরণ দিই। তোমাদের মনে করো বন্ধুদের মধ্যে তোমরা যারা আছো, মনে করো অনেকে হচ্ছে একটু শুকনা পাতলা, আর একজন হচ্ছে একটু মোটা, একটু ভারী স্বাস্থ্যের অধিকারী। তো তোমাদের দুজনের মধ্যে যদি একটা প্রতিযোগিতা করা হয়, তাহলে যে একটা দৌড় প্রতিযোগিতা করা হলো, দেখা যাবে যে একটু হ্যাংলা পাতলা আছে সে হচ্ছে দ্রুত দৌড়াতে পারবে। একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো, সেখানে দেখা যাবে যে একটু হ্যাংলা পাতলা সে খুব দ্রুত দৌড়াতে পারবে, আর যে একটু স্বাস্থ্যবান সে একটু আস্তে আস্তে দৌড়াবে বা সে দৌড়াতে পারবে না। তো এখানে ব্যাপনের উদাহরণটাও সেরকম যে যার আণবিক ভর কম তার হচ্ছে কি ব্যাপন হার বেশি হবে, আর যার আণবিক ভর বেশি তার হচ্ছে ব্যাপন হার কম হবে।
এখন তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ব্যাপন হার। এই ব্যাপন হার থেকে এমসিকিউ এবং সিকিউ দুই জায়গাতে প্রশ্ন আসে যে নিচের কোনটির ব্যাপন হার বেশি, নিচের কোনটির ব্যাপন হার কম, এরকম প্রশ্ন দেখবা তোমরা পরীক্ষায় গিয়ে পাবে এই অধ্যায় থেকে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে ব্যাপন হার কি। তো আমরা জানি ব্যাপন কি। ব্যাপন হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমভাবে ছড়িয়ে পড়াটাকে কি বলা হয়? ব্যাপন বলা হয়। ব্যাপন কঠিন তরল বায়বীয় উচ্চ ঘনত্ব ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রা নিম্ন ঘনত্বের স্থানের দিকে কি স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। যেমন ঘরের এক পাশে যখন সুগন্ধি কোথাও শিশির মুখ খুলে রাখা হয় বা আতর দেওয়া হয়, আমরা আতর, সেন্ট, পারফিউম দেওয়া হয়, তখন দেখা যায় কি সেটা কি ছড়িয়ে যায়। সেটা হচ্ছে ব্যাপনের একটা প্রক্রিয়ার উদাহরণ। মানে ব্যাপনের মধ্যে হচ্ছে ব্যাপন কি তা বোঝা যায় যে ব্যাপন কি ব্যাপিত হয়ে যায়, চারপাশে কি ব্যাপিত হয় বা চারপাশে ছড়িয়ে যায়, সেটাকেই বলা হয় কি ব্যাপন। অর্থাৎ ব্যাপন আণবিক ব্যাপন হার কোনটার বেশি এবং কোনটার কম সেটা আমরা কিভাবে জানতে পারি? যে পদার্থের হচ্ছে আণবিক ভর বেশি সে পদার্থের কি হয়? ব্যাপন হার কম হয়। অর্থাৎ আণবিক ভর বেশি হলে কি হবে? ব্যাপন হার কম হবে। ব্যাপন হার কম হবে। তেমনি আণবিক ভর যখন যদি কম হয় তাহলে ব্যাপন হার বেশি হবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এভাবে হচ্ছে যদি কোনো নিচের কোনটি দেওয়া হয় যে মৌল দেওয়া আছে কোনটি ব্যাপন হার বেশি কোনটি ব্যাপন হার কম, তো এই ক্ষেত্রে আমাদের কি আণবিক ভর জানতে হবে যে আণবিক ভর কি। আণবিক ভর কি? তো আণবিক ভর কি, তো এই বিষয়ে তোমরা পরবর্তীতে আরও জানতে পারবে, কিন্তু বইয়ে তোমাদের যে কয়টা দেওয়া আছে সেগুলো তোমরা নিজেরা মুখস্থ করে নেবে যে আণবিক ভর কি। তো আমরা জানি পর্যায় সারণীতে আমাদের যে মৌল রয়েছে 118টি মৌল রয়েছে পর্যায় সারণীতে। সেই পর্যায় সারণীতে 118টি মৌলের মধ্যে হাইড্রোজেন হচ্ছে পর্যায় সারণীর প্রথম মৌল। তার পরবর্তীতে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিনিয়াম, নিয়ন, এরকম অনেকগুলো মৌল রয়েছে। তো সেখান থেকে আণবিক ভর ব্যাপনের ক্ষেত্রে তোমাদের যদি আসে পরীক্ষায় তাহলে বইয়ে যেই উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো থেকেই আসবে। বইয়ের উদাহরণে যে আণবিক ভর কোনটার কী কী সেগুলো তোমরা একদম মুখস্থ করে ফেলবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে সিকিউ এমসিকিউ দুইটাই আসতে পারে, একদম আসে এখান থেকে প্রশ্ন যে নিচের কোনটির আণবিক ভর বেশি, না কোনটি হচ্ছে ব্যাপন হার বেশি হবে, কোনটি আগে ব্যাপিত হবে, এরকম একটা প্রশ্ন আসতে পারে। আর এখানে চিত্রের মাধ্যমে উপরে সেটাই বুঝাইয়া দিছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। তো এখানে দেখো যে হাইড্রোজেন দেওয়া আছে। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। হাইড্রোজেনের মানে আণবিক ভর হচ্ছে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, অর্থাৎ পারমাণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের 1, এর আণবিক ভর কীভাবে মিলে? এটা দ্বিগুণ হচ্ছে আণবিক ভর। তো হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ভর 2। পরবর্তীতে দেওয়া আছে কি? পরবর্তীতে আছে হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, এর দ্বিগুণ হচ্ছে কি? 4। তার পরবর্তীতে আছে হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার মৌল। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন হচ্ছে 7 নাম্বার মৌল। তো 7 দুগুণে 14, 14 কত? 28। তো এখানে কিন্তু আণবিক ভর হচ্ছে এখানে 28। আর এখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে আবার 44। তো এই চারটাই তোমরা যদি মনে রাখো, এগুলা থেকেই পরীক্ষায় আসবে, এর বেশি কিছু আসবে না। আর যদি পরবর্তীগুলো আছে তোমরা এটা কি করবে? দ্বিগুণ করে দিবে, তাহলে হচ্ছে এভাবে হচ্ছে আণবিক ভর বের করে, আর এগুলো থেকেই আসবে। তো এগুলো মনে রাখবা যে হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন এবং কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর। তো এখানে আসতে পারে নিচে যে নিচের কোনটির ব্যাপন হার বেশি, কোনটির ব্যাপন হার বেশি, কোনটির বেশি বলো তো, বলো কোনটির বেশি? আমরা কি দেখেছি যে আণবিক ভর যদি কম হয় ব্যাপন বেশি হবে, আর আণবিক ভর যদি বেশি হয়
তাহলে ব্যাপন কি হবে, কম হবে। তো এখানে যদি 4টা অপশনই দেওয়া হয় যে নিচের কোনটির ব্যাপন হার বেশি, এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের কি আণবিক ভর কম, তাহলে কি ব্যাপন হার বেশি। আর যদি বলা হয় যে কোন আর ব্যাপন হার সবচেয়ে কম কোনটা, তাহলে অবশ্যই কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার সবচেয়ে কি হবে, কম হবে। তো এটাই হচ্ছে এখানে দেওয়া আছে বইয়ে, তোমরা এটা দেখলেই পারবে। আর এই এতটুকু অংশ খুব ভালোভাবে বুঝবা, যে এইটুকু থেকে হচ্ছে সিকিউ প্রশ্ন সেগুলোই আসবে। আসলে রসায়ন বইয়ে আসলে খুব বেশি কিছু এই অধ্যায়ে নেই, যতটুকু আছে সেইগুলা যদি তোমরা খুব ভালোভাবে পড়ো, ভালোভাবে আয়ত্ত করতে পারো, এই অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন আসুক তোমরা পারবে, আশা রাখি। তো এখানে ব্যাপন হার পড়া হয়ে গেছে, এই টপিক শেষ হয়ে গেছে। তো পরবর্তীতে টপিকে যাব। এখানে আর বেশি কিছু পড়া নেই, এখন গুরুত্বপূর্ণ একটা টপিক রয়ে গেছে, সেটা এখন তোমাদেরকে দেখাবো। আর এই যে বইয়ে দেওয়া আছে গলন, স্ফুটন কি, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। আর মোমবাতির প্রজ্বলন এবং মোমের 3টি অবস্থা, যে মোমের কোন কোন মোমের মধ্যে কি, এই যে আমরা কিন্তু প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে মোম হচ্ছে এটা হাইড্রোকার্বনের মিশ্রণ। আসতে পারে মোম কি, মোম হচ্ছে কি একটা হাইড্রোকার্বনের মিশ্রণ, হাইড্রোজেন এবং কার্বন। আর হাইড্রোকার্বন কি, হাইড্রোকার্বন হচ্ছে, আর হাইড্রোকার্বন এটা সবসময় মনে রাখবা, হাইড্রোকার্বন, কার্বন প্লাস হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের গঠিত যে যৌগ রয়েছে সেটাকেই বলা হয় কি হাইড্রোকার্বন। যেমন মোম হচ্ছে এটি হাইড্রোকার্বন। আর মোমের প্রচলনে আমরা যখন একটি মোমবাতি জ্বালাই সেখানে আমরা কি কি অবস্থা দেখতে পাই। তো মোমের 3টি অবস্থা, এটা আমরা মোমবাতি জ্বালালেই দেখতে পাই যে মোমের মধ্যে 3টি অবস্থায় আমরা দেখতে পাই, যে কঠিন, তরল এবং গ্যাসীয় 3টি অবস্থায় কি মোমের মধ্যে রয়েছে। যে কঠিন অবস্থায়, তারপর তরল এবং কি বায়বীয়, আমরা 3টি অবস্থায় কি দেখতে পাই মোমের। আর যে এই পার্টটা হচ্ছে তোমরা যখন পড়লেই বুঝতে পারবে, একদম সহজ। আমাদের দৈনন্দিন জীবনেই আমরা এটা ব্যবহার করে আসতেছি, কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করি না, যে কারণে আমরা ভাবি যে বিজ্ঞান, রসায়ন এগুলো খুব কঠিন। আসলে খুব কঠিন না, এগুলো খুব গভীরভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলেই দেখব যে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে। তো এখানে হচ্ছে কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় কি পরিণত হয়, তারপর তরল অবস্থায় পরিণত, যে নিচে যে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে কি একটা কঠিন, তারপর এই নে কি হচ্ছে এই যে এদিকে যে গলতেছে এটা হচ্ছে তরল। আবার উপরে কি হইতেছে, উপরে মোম যে তাপের প্রভাবে কঠিন তরল 3টি অবস্থা, আর উপরে কি হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প মানে পানি এবং আলো এবং কি তাপ উৎপন্ন হইতেছে এখানে। তো মোমের প্রচলনে এগুলাই হয়, এগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে। আর এরপর দেখো গলন এবং স্ফুটনকে, এগুলো রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা যে তাপ প্রয়োগে তরলকে গ্যাসে রূপান্তরকে বলা হয় স্ফুটন। 1.0 বায়ুমণ্ডলীয় চাপে তরলে গ্যাসীয় অবস্থা পদার্থে পরিণত হয়, এবং সেই তাপমাত্রাকে উত্তর তরল পথে কী বলা হয়, স্ফুটনাঙ্ক বলা হয়। এবং বিশুদ্ধ তরলে একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। আর বায়ুমণ্ডলের চাপে পানির স্ফুটনাঙ্ক আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি পানি কি ফুটতে শুরু করে। আর বায়ুমণ্ডলের চাপে বরফের গলনাঙ্ক হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে স্ফুটনাঙ্ক কি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এটা আমরা জানি, যে আমরা এটা ছোটোবেলা থেকে পড়ে আসছি বিজ্ঞান বইয়ে। আর এখানে এটা মনে রাখতে হবে, এটা আমাদের পরবর্তীতে তাপীয় বক্ররেখা এবং শীতলীকরণ বক্ররেখায় কাজে লাগবে। আর স্ফুটনের বিপরীত প্রক্রিয়ার নামে কি, এটা হচ্ছে ঘনীভবন। এইগুলা যেগুলো আছে ছোটো ছোটো MCQ টাইপ প্রশ্ন, এগুলো তোমরা পুরাটা বই রিডিং পড়লে তোমরা বুঝতে পারবে যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর যেগুলো আমি দিয়ে দিয়েছি সেগুলো তোমরা পড়ে ফেলবে, যে স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটির নামে কি হচ্ছে ঘনীভবন। আর এখানে কাজ যেগুলো একক কাজ রয়েছে সেগুলো তোমরা নিজেরা পড়ে নিবা। এখন আসতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের টপিক, এটা পড়লে আজকে শেষ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমরা ভয় পাবা না, এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে যদি প্রশ্ন আসে, এই বই থেকে মানে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে, তাহলে আমি যে 4টা টপিক নিয়ে বেশি গুরুত্ব সহকারে আমি দেখিয়েছি প্রথমে, সেগুলো থেকে আসবে, এর বাহিরে আসতেই পারে না, আসবে না।
তো এখানে একটা তাপীয় একটা লেখচিত্র দেওয়া আছে, এটাকে তাপীয় বক্ররেখা বলা হয়। এটাকে বরফের তাপে যে তাপ প্রধানের লেখচিত্র বলা হয়। এটা খুবই সহজ, যদি তোমরা বুঝতে পারো। একটু দেখো, খুব মনোযোগ সহকারে এই পার্টটুকু দেখবে, খুবই ইম্পর্টেন্ট এই পার্টটুকু। এটা যদি তোমরা দেখো তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং পরীক্ষায় যেভাবেই আসুক এখান থেকে আনসার করতে পারবে। এখনকার টপিক হচ্ছে তাপীয় বক্ররেখা। এটা হচ্ছে লাস্ট টপিক। এটা খুব মনোযোগ সহকারে দেখো, এখান থেকে প্রশ্ন আসলে যাতে কোনোভাবে মিস না হয়। আশা করি ভালো মতো বুঝলে তোমরা এখান থেকে আনসার করতে পারবে, খুবই সহজ। এখন আসছি তাপীয় বক্ররেখা। তো আমরা কি বললাম যে আমরা প্রথমেই আমরা জানি যে আমরা যখন কোনো একটা বস্তুকে তাপ প্রদান করি, তাপ দিলে সেটা কি প্রথমে কি হয়, তরলে পরিণত হয়। তাপ দিলে তরলে পরিণত হবে, তারপর সেটাকে আরও যদি আমরা তাপ দিই তাহলে সেটা কি বাষ্পীভূত হয়ে যাবে, বাষ্পে পরিণত হবে। তো দেখলাম যে কঠিন কঠিন পদার্থ কঠিন পদার্থ আচ্ছা, কঠিন পদার্থ হিসাবে আমি ধরে নিলাম এখানে কি বরফ। বরফ যখন তাপ দেওয়া হবে সেটা কি হবে, পানিতে পরিণত হবে। তারপর পানি থেকে যদি আবারও তাপ দেওয়া হয় সেটা কি জলীয় বাষ্পে পরিণত হবে, জলীয় বাষ্প। তো আমরা জানি কি পানি হচ্ছে বরফ কত ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে পরিণত হবে তাপ দিলে। তারপর সেটা আবার কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি জলীয় বাষ্পে পরিণত হবে। যখন আমরা সেটাকে আবারও তাপ দিব তখন সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, জলীয় বাষ্পে পরিণত হবে। তো এখানে একটা বইয়ে একটা লেখচিত্র দেখানো আছে, তাপীয় বক্ররেখাও বলা হয়। তো সেটাকে যদি আমরা একটু একটা লেখচিত্র আঁকি, অঙ্কন করি, দেখো তোমরা। এখানে হচ্ছে সময়, সময় কাউন্ট করা হবে। আর এই দিকে হচ্ছে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা মানে এখানে ডিগ্রি সেলসিয়াস, 0 না, ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা তো মাপা হয়, ডিগ্রি সেলসিয়াসে মাপা হবে। আর সময় এখানে, তো এখানে হচ্ছে বইয়ে দেওয়া আছে যে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে। তো আমরা তো জানি যে এখানে একটা বরফ রয়েছে, বরফটা এখানে আমি বইয়ের মতো করে দিচ্ছি যাতে তোমরা পড়ার সময় বইটার সাথে নিয়ে পড়লে তোমরা সহজেই সেটা যাতে বুঝতে পারো, বইয়েরটাই বলতেছি। তো এখানে যে কোনো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 দিতে পারো, 10, যে কোনো বোঝানোর জন্য। এখানে 50, এখানে 40 দেওয়া আছে, 80ও থাকতে পারে। তো -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে হচ্ছে কি কঠিন অবস্থায় বরফ। -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রাথমিক একটা কি বরফের খণ্ড এখানে নেওয়া হয়েছে। তো বরফটা তো প্রথমে কি কঠিন অবস্থায় রয়েছে। তো বরফ কখন হচ্ছে, বরফ হচ্ছে আমরা জানি বরফ কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি মানে তরলে পরিণত হয়, পানিতে তরলে পরিণত হতে থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে কিন্তু বরফই রয়ে গেছে। তো এখানে হচ্ছে বরফ তাপমাত্রা যত বৃদ্ধি করতে থাকবো, এই যে লেখচিত্রটা দেখা যাচ্ছে এখানে, যখন এটা 0 ডিগ্রি সেলসিয়াসে যাবে তখন সেটা কি হবে, এখানে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন হচ্ছে কঠিন বরফটা কি তরলে পরিণত হবে। তখনও কিন্তু পুরোপুরি পানিতে পরিণত হচ্ছে না। এখানে দেখা যাচ্ছে এখানে হচ্ছে তরলে পরিণত। তারপর এখানে একটা লম্বা সমান্তরাল রেখা দেখা যাচ্ছে। এই সমান্তরাল রেখাটা এই অবস্থায় হচ্ছে, এখানে হচ্ছে কোনো হচ্ছে কি এইটুকু জায়গায় কোনো তাপমাত্রার পরিবর্তন হবে না, শুধুমাত্র এখানে কি হবে, অবস্থার পরিবর্তন হবে। কারণ এখানে হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফখণ্ড ছিল, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বরফটা কি গলতে, এখানে বরফটা কি মানে এখানে বরফ থেকে এইখানে কি 0 ডিগ্রি ছিল, বরফ থেকে কি এইটুকু জায়গায় কি পানিতে পরিণত হতে থাকবে, পুরোপুরি এখানে যা পুরোপুরি পানি হবে।
আর এই যে এতটুকু অংশে কি হয়, এতটুকু অংশতে শুধু তার অবস্থার পরিবর্তন হয়। কারণ একটা বরফ যখন আমরা বের করি তখন হচ্ছে যখন তাপ প্রয়োগ করি এটা সরাসরি একদম আস্তে আস্তে ধীরে ধীরে তাপ গ্রহণ করার পরে কিন্তু সে হচ্ছে পুরোপুরি পানিতে পরিণত হয়। তো সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বরফ কি পানিতে পরিণত হবে। তারপর পানিতে পরিণত হওয়ার পর যখন আমরা সেটা হচ্ছে বরফের গলনাঙ্ক, এখানে বরফ গলনের সুপ্ত তাপ, এখানে হচ্ছে একটা তাপমাত্রা দেখা যাবে, সেটা বরফের গলনাঙ্ক, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা রয়েছিল সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে এইটুকুতেই পরিণত হবে, এইটুকু অংশে। পরবর্তীতে আবার কি যখন আবার তাপমাত্রা বাড়াতে থাকবো, ধীরে ধীরে তাপমাত্রা বাড়াতে থাকবো, যখন সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যাবে, তখন সেটা কি পানিটা কি এখানেও কিন্তু পানি থাকবে। পানিকে যখন আমরা তাপ দিতে থাকবো তখন সেটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পড়বে, তখন সেটা কি হবে, পানিটা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে সেটা কি পানি দেওয়ার সময় কি হবে, সেটা 100 ডিগ্রি পানিটা কি ফুটতে শুরু করবে। এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা, তারপর আবার এখানে ফুটতে শুরু করলে, শুরুতে তো পানি যখন আমরা ফুটতে শুরু করি, আমরা যখন পানি বসাই তখন ফুটতে শুরু করলে সবটা পানি তো একসাথে ফুটা শুরু করে না, আস্তে আস্তে করে ফুটে। আর এইটুকু অংশ হচ্ছে পানির হচ্ছে ছোটনগো, এইটুকু অংশ হচ্ছে পানিটা ফোটার পর পরবর্তীতে আবার যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তখন সেটা কি হবে, বাষ্পে পরিণত হবে, জলীয় বাষ্প। তো এইটুকু অংশ হচ্ছে আমরা যদি নাম্বারিং করি, এখানে বইয়ে নাম্বারিং দেওয়া আছে এ, বি, সি এবং এখানে ডি দেওয়া হয়েছে, এখানে জলীয় বাষ্প। তো আমরা এই চিত্রটাকে যদি আমরা সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে একটা -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা বরফখণ্ড ছিল, সেটাকে যখন আমরা তাপ প্রয়োগ করছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফে পরিণত হবে এবং সেখান থেকে কি পানিতে পরিণত হতে থাকবে 0 ডিগ্রি। এখান থেকে এতটুকু হচ্ছে সেটা হচ্ছে বরফ গলনের, এখানে একটা সুপ্ত তাপ থাকবে, যেটা হচ্ছে তাপটা গ্রহণ করে পুরোপুরি এ থেকে বি অংশ কি পুরোপুরি পানি পরিণত হবে। আবার যখন আমরা তাপমাত্রা বৃদ্ধি করব, বি থেকে সিতে যাবে, তখনও কিন্তু পানিটা তাপমাত্রা বৃদ্ধি করতে পানি থাকবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটা পরবর্তীতে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যখন যাবে, এই যে এইদিকে, তখন সেটা কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিটাকে যদি আবার তাপ দেওয়া হয় তখন সেটা কি জলীয় বাষ্পে পরিণত হবে। এই ছকটা মূলত এটাই এখানে দেওয়া আছে বইয়ের মধ্যে, বই যদি পড়ো তাহলে তোমরা সেটা সহজেই বুঝতে পারবে। আর এখানে হচ্ছে এই যে বই এটাই দেওয়া আছে, দেখো এটা খুবই সহজ। তো এরকমভাবে আসতে পারে যে এইখানে যে এ এবং বি বরফের গলনাঙ্ক রেখা, এই যে এখানে যে বরফটা গলতে থাকে, আর এটার নাম আরেকটা রয়েছে যে বরফ গলনের একটা সুপ্ত তাপ থাকে, এখানে গ্রহণ করে বরফে এটা গলতে শুরু করে এবি। আর সিটিতে কি হয়, পানির ফুটনাঙ্ক রেখা, কারণ সিতে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হয়, পানিটা ফুটতে শুরু করে এবং সি থেকে ডি পর্যন্ত যে অংশটা, এই পুরোটা অংশতেই সে কি পানি ফুটতে শুরু করে। আর এখানে কি সে ফুটার সময় কি তাপ আমরা যত বৃদ্ধি করতে পারবো, ফুটতে ফুটতে একটা সময় কি হবে, সে জলীয় বাষ্পে পরিণত হবে, অর্থাৎ সেখানে কি তাপ শোষণ করে। এজন্য এখানে দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে তাপ শোষণ, আর এদিকে তাপমাত্রা বৃদ্ধি যত করবো আমরা তাপ শোষণ করে পরবর্তীতে কী হবে, সে জলীয় বাষ্পে পরিণত হবে। এই বিষয়টা এখানে দেওয়া আছে, এটাই হচ্ছে MCQ দেখবা এরকম আসবে। এটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে হচ্ছে এখানে এইগুলাই লেখা আছে, এটা পড়লে তোমরা বুঝতে পারবা। MCQ এটা দিয়ে আসতে পারে, সিকিউ আসতে পারে যে AB অংশের কী পরিবর্তন, CD অংশে কী পরিবর্তন, এরকম। তো এটা তো হচ্ছে একটা নর্মাল যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে হচ্ছে এরকম, যখন আমরা দেখব লেখচিত্র তখন এরকম হয়। এখন যদি আমরা এই কার্ভটাই অর্থাৎ এই লেখচিত্রটাই যদি আমরা বলি ন্যাপথালিনের জন্য বা আয়োডিনের জন্য, ন্যাপথালিন, আয়োডিন, কর্পূর অথবা নিশাদল, অ্যামোনিয়াম ক্লোরাইডের জন্য বলি, তখন কিন্তু এই বরফের লেখচিত্রটা কীরকম হবে তোমরা একটু গেস করো, কীরকম হবে বলো, তোমরা একটু চিন্তা করো, বলো কীরকম হবে। আমাদেরকে দেখতে হবে যে তখন আমাদেরকে বলা হয়েছে যে ন্যাপথালিন, কর্পূর অথবা নিশাদল, আয়োডিন, এগুলো বলা হয়েছে যে আয়োডিনের ক্ষেত্রে যদি আমরা একটা আয়োডিনের ক্ষেত্রে লেখচিত্রটা কীরকম হবে তোমরা ব্যাখ্যা করো, সেক্ষেত্রে তোমরা কীভাবে দিবে,
তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আয়োডিন কি। আমরা এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে যে ঊর্ধ্বপাতন, মানে ঊর্ধ্বপাতিত পদার্থ, অর্থাৎ যে প্রক্রিয়া কোনো কঠিন পদার্থকে কি তাপ দিলে কঠিন পদার্থটিকে তরলে পরিণত না হয় কি হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, তাকে ঊর্ধ্বপাতন বলা হয়। তো এইখানে হচ্ছে আমরা প্রথমে দেখলাম যে কঠিন পদার্থকে যখন আমরা তাপ প্রয়োগ করব, তাপ দিব, তখন সেটা প্রথমে তরলে পরিণত হবে, তারপর জলীয় বাষ্পে পরিণত হবে। কিন্তু আয়োডিন, এখানে যে বললো যে আয়োডিনের ক্ষেত্রে এই লেখচিত্রটা কীরকম হবে আয়োডিন দিয়ে, এই লেখচিত্রে তো আয়োডিন কি, আয়োডিন তো হচ্ছে যেসব পদার্থকে হচ্ছে তাপ প্রয়োগ করলে কি কঠিন পদার্থ সরাসরি কি বাষ্পে পরিণত হয়, বাষ্পে পরিণত হয়। সেক্ষেত্রে তো এখানে তরল পদার্থ তরলে পরিণত হবে না। তো এই কার্ভটা, এই লেখচিত্রটা যখন আঁকা হবে তখন এটা ক্ষেত্রে তাহলে কেমন হবে লেখচিত্রটা। তো এখানে হচ্ছে লেখচিত্রটা, এখানে হচ্ছে বইয়ে দেওয়া হয় নাই লেখচিত্রটা, কিন্তু এটা পরীক্ষায় ওইভাবে আসতে পারে। এটা হচ্ছে শীতলীকরণের, ওইটা দেয়া নাই কিন্তু ওইভাবেও পরীক্ষা আসতে পারে, ওইভাবে পরীক্ষাতে আসে প্রশ্ন। তোমরা যখন প্রশ্ন অ্যানালাইসিস করবা তখন তোমরা দেখতে পাবা যে ওইভাবে আসে যে আয়োডিন বা ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে লেখচিত্রটা কীরকম হবে। তো সেক্ষেত্রে কিন্তু সেখানে তরলের যে একটা ধাপ রয়েছে সেটা কিন্তু হবে না এখানে। তো সেইখানে কেমন হবে লেখচিত্রটা আমরা যদি দেখি যে এরকম, নিচে কি, নিচে হচ্ছে টি সময়, এখানে সময়, আর এদিকে হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এখানে হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা থাকবে। তো এই ক্ষেত্রে কী হয়, যখন আমরা বলবো নেপথা আয়োডিনকে যদি তাপ দেওয়া, তো আয়োডিন কি প্রথমত হচ্ছে আয়োডিন কিন্তু তরলে পরিণত হবে না, সরাসরি কী হবে, সে বাষ্পে পরিণত হবে। তো কঠিন আয়োডিন তো এখানে তো কঠিন হিসেবেই থাকবে, তো কঠিন, তো সেক্ষেত্রে এদিকে কঠিন, এখানেও কঠিন প্লাস গ্যাসীয়, এখানে কিন্তু এতটুকু অংশে কিন্তু অবস্থার পরিবর্তন থাকবে, কিন্তু এখানে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, এখানে অবস্থার পরিবর্তন হবে। কঠিন আয়োডিন ছিল, কঠিন আয়োডিনকে কি সরাসরি কি গ্যাসীয় আয়োডিনে পরিণত হবে, গ্যাসীয়। এখানে কঠিন, এখানে কঠিনই থাকবে, কঠিন থেকে হঠাৎ করে আবার কি গ্যাসীয় হয়ে যাবে, কারণ আয়োডিন কি এটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আর ঊর্ধ্বপাতিত পদার্থ কি তাপ প্রয়োগ করলে কি হয়, সরাসরি কি বাষ্পে পরিণত হয়। তেমনইভাবে আয়োডিনের ক্ষেত্রে যদি আসে বা ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে যদি এরকম লেখচিত্র আসে, তাহলে তোমরা সহজে এটা আনসার করতে পারবে। এই লেখচিত্রটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে বাসায় আঁকার ট্রাই করবা, এরকম এখান থেকে প্রশ্ন আসলে যাতে কোনোভাবে মিস না হয়। খুবই সহজ এটা, তোমরা বইয়ে যদি আবার 2-3 বার পড়ো, একবার পড়লে তোমরা পারবে যদি এই ভিডিওটা দেখে বুঝতে পারো, আর কিছু না বুঝলে অবশ্যই তোমরা জানাবে। তো এখন বাকি রইল শেষ আরেকটা ছক, বইয়ে দেওয়া আছে যে শীতলীকরণের বক্ররেখা। তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাপীয় বক্ররেখা আর ঊর্ধ্বপাতে, এই দুইটাই বেশি ইম্পর্টেন্ট, শীতলীকরণটাও গুরুত্বপূর্ণ। তোমরা দেখো শীতলীকরণটা, শীতলীকরণের ক্ষেত্রে বক্ররেখা। শীতলীকরণ কি আসলে মূলত, তো শীতলীকরণ বক্ররেখার ক্ষেত্রে আমরা কি করব, এখানে মূলত ওই কার্ভটা যে আছে ওইটার পুরোপুরি উল্টো আর কি, উল্টো একটা চিত্র হবে। ওইখানে আমরা হচ্ছে বরফ থেকে গ্যাসীয় পদার্থে পরিণত করছিলাম, আর এইখানে হচ্ছে মানে কঠিন থেকে গ্যাসীয় পদার্থ পর্যন্ত পরিবর্তন হয়েছিল ওই কার্ভে, আর এইখানে হচ্ছে যে গ্যাসীয় থেকে কঠিনে পরিণত হবে, ওইটুকুই শুধু পার্থক্য, সেম গ্রাফ সেম থাকবে, আর শুধু এইটুকুই পার্থক্য যে শীতলীকরণের ক্ষেত্রে কি হয়, যে গ্যাসীয় পদার্থকে যখন যে শীতল করা হয় সেটা কি হবে, প্রথমত কি তরলে পরিণত হবে, এবং পরবর্তীতে কি হবে, তরলটাকে যদি আবারও শীতলকরণ করা হয়, শীতল করা হলে সেটাকে কঠিন পরিণত হবে। তো শীতলীকরণ গ্যাসীয়টাকে শীতল করলে তরলটাকে আবার শীতল করতে করতে একটা পর্যায়ে কি কঠিন পদার্থে পরিণত হবে। তো সেক্ষেত্রে আবার এইরকম একটা রেখাচিত্র অঙ্কন করতে হবে, এইদিকে হচ্ছে সময় আর এইদিকে হচ্ছে তাপমাত্রা।
তাপমাত্রা। আর শীতলীকরণের গ্রাফটা তোমরা বইয়ে দেখতে পাচ্ছ, আমি যদি বইয়ে দেখাই, দেখো এখানে হচ্ছে জলীয় বাষ্প গ্যাসীয় অবস্থায় থাকবে প্রথমে। গ্যাসীয় অবস্থা থেকে শীতলীকরণ করতে করতে আমরা জানি যে পানিকে স্ফুটনাঙ্ক সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো গ্যাসীয় থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে কি হবে, সে গ্যাস থেকে কি তরলে পরিণত হবে। এখানে গ্যাসীয় থেকে কি হবে, এখানে তরলে পরিণত হবে। কিন্তু ওই যে এইটুকু লম্বা লাইনটাতে কি হয়, এখানে হচ্ছে কি পুরোটাতে এই পর্যন্ত আসা সময় পর্যন্ত সময় লাগবে তার গ্যাস পদার্থকে পুরোপুরি তরলে পরিণত হওয়ার জন্য। এবং পরবর্তীতে যখন আবারও শীতলকরণ করা হবে, শীতলকরণ হবে এই যে এরপরও কি হবে, যে পরবর্তীতে কি কঠিনে পরিণত হবে। শীতলীকরণ করা হলে পরবর্তীতে কি তাপমাত্রা যত আরও কমানো যাবে, ঠান্ডা করা হবে। ঠান্ডা করতে পানির তাপমাত্রা যখন 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, তখন হচ্ছে তরল পানি কি কঠিন বরফ হতে শুরু করবে। এরপরও যদি আমরা যে ঠান্ডা পানির তাপমাত্রা পানিকে ঠান্ডা করলে পানির তাপমাত্রা তার যে সমস্ত তরল পানি কঠিন বরফে পরিণত হওয়ার পর ঠান্ডা করা হলে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কমতে থাকে। এবং এই যে চিত্রে দেওয়া আছে যে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত বরফের তাপমাত্রা কমানো দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে শীতলীকরণের বক্ররেখা লেখচিত্র। তো তোমরা ওইটা যদি বুঝতে পারো, এটাও সেম, এটা হচ্ছে ওই তাপীয় বক্ররেখা, এটা হচ্ছে শীতলীকরণ বক্ররেখা, একটা অপরটার হচ্ছে উল্টো। তেমনিভাবে যেমন হচ্ছে তাপীয় বক্ররেখার ক্ষেত্রে যেভাবে হচ্ছে দেওয়া হয়েছিল নর্মাল যে কঠিন পদার্থ থেকে কিভাবে হচ্ছে জলীয় বাষ্প পরিণত হয় পরবর্তীতে, তেমনিভাবে শীতলীকরণের ক্ষেত্রেও কি যে ঊর্ধ্বপাতিত পদার্থ যদি বলা হয় যে আয়োডিন, ন্যাপথালিন, কর্পূর, তারপরে নিশাদল, এগুলো যদি বলা হয়, সেক্ষেত্রেও কিন্তু এটারও কিন্তু কি হবে, গ্যাসীয় থেকে কি সরাসরি কঠিনে পরিণত হয়ে যাবে। কিন্তু হচ্ছে কি এখানেও কোনো তরল পানিতে পরিণত হবে না। তো এই ক্ষেত্রেও একটা স্টেপ এখানে কম হবে, এখানেও একটা স্টেপ কম হবে, ওইখানেও একটা স্টেপ কম হবে, কি হবে, তরল হবে না। তো এইটুকু হয়েছে যে ঊর্ধ্বপাতনে যেহেতু গ্যাসীয় কঠিন পদার্থ কি সরাসরি গ্যাসীয়তে পরিণত হয়, সেক্ষেত্রে এখানে কিন্তু তরলে পরিণত হবে না। তো ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে আবার যদি ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে এই কার্ভটা যদি দেখানো হয়, তাহলে কি হবে, এই যে গ্যাসীয় ছিল এখানে, এই যে গ্যাসীয় থেকে এখানে গ্যাসীয় থাকবে, গ্যাসীয় থেকে কি হবে, সরাসরি কঠিনে পরিণত হবে, কোনো তরলে পরিণত হবে না। কিন্তু এখানে কি ছিল, এখান থেকে গ্যাসীয় তারপরে এখানে তরল হয়েছিল, এখান থেকে তরল থেকে কঠিনে যাওয়ার পর্যায়ে আছে, তারপর কি হয় এই যে কঠিন হয়। আর এখানে হচ্ছে আমার লেখা, তোমরা এটা যদি বইয়ের মধ্যে দেখো পড়ো 2 বার, তাহলেই পারবা। এই কার্ভ দেখে এই দ্বিতীয় অধ্যায় অনেকেই ভয় পায় যে এটা মনে হয় অনেক বেশি কঠিন, কিন্তু আসলে কোনো কঠিন না, খুবই সহজ। তোমরা যদি এটা দেখতে পারো, বুঝতে পারো, তাহলে যে কোনোভাবে আনসার করতে পারবে। তো এই অধ্যায়ের যে টপিকগুলোর কথা বলছিলাম, সেগুলো আশা করি পড়ানো হয়ে গেছে। যে আমি যদি দেখাই যে কণা গতিত আন্তঃনবিক আকর্ষণ বল বা আন্তঃনবিক শক্তি কোনটার কম কোনটার বেশি, আণবিক, তারপর হচ্ছে ব্যাপন হার, নিঃসরণ, ব্যাপন হারের তুলনা, কি বললাম যে আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম হয়, আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়। তারপর ঊর্ধ্বপাতন কাকে বলা হয়, ঊর্ধ্বপাতিত পদার্থ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা তোমরা জানবা ঊর্ধ্বপাতিত পদার্থ কি। তারপরে হচ্ছে তাপীয় বক্ররেখা, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সবগুলোই কিন্তু আজকে পড়ানো হয়েছে। আরও বাকি যে রিডিং ছিল, আরও কিছু কাজ ছিল, সেগুলো হচ্ছে তোমরা নিজেরা পড়ে নিবা। তো এগুলাই হচ্ছে এই অধ্যায়ের পড়া। তোমরা যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় বা না বুঝতে পারো, অবশ্যই তোমরা কি করবে, কমেন্টে জানাবে। তো আমরা এখন দেখি এই অধ্যায়ের পিছনে অনুশীলনীতে কি বিষয় রয়েছে, আমরা যেগুলো পড়লাম সেগুলোর সাথে কেমন মিল পাই। তো আমরা যদি অধ্যায়ের পেছনে যাই, এইখানে দেওয়া আছে যে এমসিকিউ যদি দেখি আমরা, তো প্রথম এমসিকিউটা যদি দেখি, এখানে কি লেখা আছে যে কাপে গরম চা রাখলে নিচে কোন প্রক্রিয়াটি ঘটে। গরম চা রাখলে কি লিখছে দেখো, যে ঊর্ধ্বপাতন, নিঃসরণ, ব্যাপন, বাষ্পীভবন।
তো বাষ্পীভবন বিষয়টা কি তোমাদেরকে তোমরা পড়ে নিবা, ওইখানে আছে হচ্ছে বাষ্পীভবনের সংজ্ঞাটা তোমরা জেনে নিবা। এখানে কিন্তু বাষ্পীভবন ঘটে, যে গরম চা রাখলে কি হয়, বাষ্পীভবন ঘটে। কেন হয়, কেন ঘটে বাষ্পীভবন কেন হয়? কারণ গরম চা কি হয়, যখন কাপে যখন গরম চা রাখা হয় কি হয়, ঊর্ধ্বপতন তো ঘটে না। ঊর্ধ্বপতন কাকে বলে বলো তো? ঊর্ধ্বপতন তো বলা হয় যে পদার্থের হচ্ছে যে কঠিন পদার্থকে তাপ প্রয়োগ করলে সরাসরি কি বাষ্পে পরিণত হয়ে যায়। এখানে তো চা গরম চা রাখা হয়েছে। তারপর নিঃসরণ, না নিঃসরণ তো এখানে হয়ই না। তারপর বেপনও হয় না, এখানে বাষ্পীভবন হবে। যে বাষ্পীভবনকে গরম চা রাখলে কি হয়, চায়ের কাপ থেকে কি পরিবেশ থেকে কি তাপ সে শোষণ করে নেয়। শোষণ করে নেওয়াটাকে কি হলো, বাষ্পীভবন। বুঝতে পারছো তো, বাষ্পীভবন। আর যে কারণে পরবর্তীতে অনেকক্ষণ সময় যখন চা বাইরে রাখা হয়, দেখা যায় চা ঠান্ডা হয়ে যায় বাষ্পীভবনের কারণে। দেখা যাক পরবর্তী অংশ, যে জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় তখন কণার সময় ক্ষেত্রে কী ঘটবে। জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হবে তখন কি ঘটবে? এখানে অবশ্যই তাপ শক্তি নির্গত করবে। ঘনীভবন যখন করা হবে তাপ শক্তি নির্গত করবে। বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, বাষ্পকে যখন ঘনীভবন করা হয়, আর বাষ্পকে যখন জলীয় বাষ্পকে যখন ঘনীভবন কি মানে তরলে পরিণত করা হবে, তখন কি অবশ্যই সে তাপ শক্তি নির্গতই করবে। কারণ জলীয় বাষ্প কি, আমরা যখন পানিকে তাপ প্রয়োগ করি সেটা ফুটতে শুরু করে জলীয় বাষ্প পর্যায়ে যায়, পরবর্তী সেটাকে যখন শীতল করা হয় তখন কিন্তু সে কি হয়, তাপ শক্তিকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে কি তাপ শক্তি কি নির্গত করে। আকাশ সংকুচিত না, চলাচলও না, এটা হবে না, এটা হবে। তো এইখানে পরবর্তীতে দেখি যদি আমরা, যে দেখা যাচ্ছে নিচের কোনটি ঊর্ধ্বপতনের ক্ষেত্রে প্রযোজ্য। ঊর্ধ্বপতন কাকে বলে বলো তো? ঊর্ধ্বপতন কাকে বলা হয়? যে কঠিন পদার্থ হচ্ছে সরাসরি বায়বীয় পদার্থে পরিণত হয়, তাকে বলা হয় ঊর্ধ্বপতন। এখানে দেখো, এই যে এখানে কিউব আকৃতির বিষয় দেখা যাচ্ছে, বস্তুগুলা রয়েছে এখানে, কিছু কিছু দেখা যাচ্ছে নিচের ভিতরে রয়েছে, অণু রয়েছে, এখানে কিছু কম আছে। তো এখানে হচ্ছে এটাকে কঠিন বোঝানো হয়েছে, এটাকে বোঝানো হয়েছে তরল, তোমরা দেখেই বুঝতে পারতেছো। তো এখানে উত্তর হবে এটা, তোমরা বুঝতেই পারছো। তো আর দেরি করবো না, এখানে হচ্ছে এটা হচ্ছে কঠিন থেকে সরাসরি কি এটা হচ্ছে গ্যাসীয় পদার্থে পরিণত হয়। তো এখানে উত্তর কোনটা হবে? কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়, তাকে বলা হয় ঊর্ধ্বপতন। তাহলে উত্তর হবে এখানে গ। তারপরে এই যে একটা এখানে কার্ড দেওয়া আছে, দেখো এই যে আমি বলছিলাম এখান থেকেই প্রশ্ন আসে। এই যে এইভাবে হচ্ছে বহু নির্বাচনীতে এই যে কোনটি সঠিক দিয়ে প্রশ্ন আসে। তো এখানে গিয়েছে একটা অজানা কঠিন বস্তু কি জেড ধরা হয়েছে, এখানে অজানা তাপীয় বক্ররেখা। তো চিত্রতে কি বোঝা যায়, দেখো তোমরা চিত্রটা দেখলে বুঝতে পারবা যে এখানে কি বোঝানো, যে সময় দেওয়া হয়েছে, এখানে হচ্ছে তাপমাত্রা দেওয়া। তো জেড বস্তুটি গলনাঙ্ক হচ্ছে 154 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে দেখো জেড বস্তুটি হচ্ছে অজানা জেড বস্তু, এখানে কি আমরা জানি এখান থেকে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে, এবং এখানে দেওয়া হচ্ছে 154। অবশ্যই সেখানে তার সেখান থেকেও সে 100 ডিগ্রি সেলসিয়াসে সে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হয়, বরফ হচ্ছে ফুটতে শুরু করে। পরবর্তীতে হচ্ছে 154 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক, হ্যাঁ ঠিক আছে, এখানে গলনাঙ্ক বোঝা যাইতেছে। তারপর জেড বস্তুতে উদাই না, এটা কিভাবে হবে? উদায়ী পদার্থ কি বলতো? যে ঊর্ধ্বপতন যে পদার্থগুলো, এগুলোকে উদায়ী বলা হয়। যে কঠিন থেকে সরাসরি কি গ্যাসীয় হতে পরিণত, কিন্তু এখানে তো তরলে ধাপ রয়েছে, তো এটা হবে না। তারপর কি বলা হয়েছে দেখো, এ বি ও সিডি রেখা বস্তুটি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বোঝায়। অবশ্যই এখানে এ বি হচ্ছে গলনাঙ্ক, তারপর সিডি হচ্ছে কি, কোথায় সিডি, সিডি হচ্ছে কি স্ফুটনাঙ্ক নির্দেশ করে। তো এখানে উত্তর হবে 1 আর 3। তারপরে এই যে ব্যাপনের, আমরা যে বিষয়গুলো পড়াইছি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো এই যে অনুশীলনীতে গেলে তোমরা দেখতে পাবা। তো নিচে কোনটি ব্যাপন হার বেশি এখানে বলো তো? তো আমি তোমাদেরকে বলছিলাম যে বইয়ে যে উদাহরণগুলো রয়েছে সেগুলোর বাইরেও আসতে পারে। তো এখানে দেখা আছে কার্বন ডাইঅক্সাইড আছে, অ্যামোনিয়া, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপরে আছে কি সালফিউরিক অ্যাসিড। তো এখানে কোনটির ব্যাপন হার বেশি বলো বলো তো? এটার উত্তর কি, এটা কমেন্টে জানাবা তোমরা। অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাবা যে কোনটির ব্যাপন হার বেশি। আমরা জানি কি আণবিক ভর যার কম তার কি ব্যাপন হার বেশি, তাই না? তো এখানে কোনটির ব্যাপন হার বেশি বলো তো? আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি হয়। তোমরা সেটা এটা করে তারপর তোমরা জানাবা। এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি আমরা পড়েছিলাম, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে ব্যাপন হার কত পড়েছিলাম বলো তো?
কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কত পড়েছিলাম ব্যাপন হার? কার্বন ডাইঅক্সাইডে আমরা 44 পড়ছিলাম। এখানে কি অ্যামোনিয়া আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তারপরে হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। তো সেক্ষেত্রে কোনটা হতে পারে উত্তর, বলো তোমরা কোনটার উত্তর হতে পারে? তো পরবর্তীতে এটা তোমরা জানাবা। তারপর যদি আমরা দেখি যে নিচের কোনটি ঊর্ধ্বপাতিত পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ কোনটি? এটা হচ্ছে কি বলো তো? আয়োডিন। অবশ্যই এটা আয়োডিন। তো এখন আমরা লাস্টে সৃজনশীল প্রশ্নগুলো দেখব। দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটা কিভাবে আসছে। বই থেকে দেখলেই তোমরা বুঝতে পারবা। বইয়ে যেগুলো আমরা পড়াইছি সেগুলাই আছে সেখানে। তো তোমরা এগুলো যদি পড়ো তাহলেই হবে। আশা করি আমি যে বিষয়গুলো তোমাদেরকে পড়াইছি সেই বিষয়গুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে খুব সহজে এগুলো আনসার করতে পারবে। এই অধ্যায় থেকে যেগুলো আসবে সেগুলো তোমরা কি করবে? আনসার করতে পারবে। তো এখানে রান্নার কাজে হচ্ছে দেখো 2 নাম্বার একটা খ নাম্বার আছে, রান্নার কাজে জ্বালানি হিসেবে সিলিন্ডারের মুখ খুলে দিলে ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটবে? তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি এই যে সিলিন্ডারের একটা উদাহরণ দিয়েছিলাম যে সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু ব্যাপন এবং নিঃসরণ দুইটাই ঘটে, কারণ সরু ছিদ্রপথে গ্যাস সচরাচর বের হয়ে আসে এবং পরবর্তীতে কি ছড়িয়ে পড়ে। তার মানে এখানে হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ দুটোই ঘটে, কিন্তু এখানে হচ্ছে নিঃসরণটা আগে ঘটবে, তারপর সেটা ব্যাপন হবে। তারপরে এই যে এখানে দেওয়া আছে যে প্রশ্ন, তাপমাত্রা বাড়তে থাকলে উদ্বেগে পদার্থে কোনটি আগে বাষ্পীভূত হবে? এটাও তোমরা এই যে বাষ্পীভবনের পার্টটুকু পড়লে তোমরা বুঝতে পারবে। তো এখানে হচ্ছে তারপরে যে দেওয়া আছে যে কি পরিবর্তন সাদা ধোঁয়া উৎপন্নের কাছাকাছি। তো এইগুলো হচ্ছে ওইখানে যেগুলো আমি পড়াইছি সেগুলোই আছে। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাবা। আর লাস্ট যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে গ্রাফ পেপারে যেটা আমরা এই যে বক্ররেখা পড়ালাম, তাপীয় বক্ররেখা, সেই অংশটুকু কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা পড়িয়েছি বইয়ে, সেটা যদি তোমরা ভালো করে পড়ো অবশ্যই এটা আনসার করতে পারবে। তারপরে যে দেখো লাস্টে দেওয়া আছে বরফের পরিবর্তে কি নেপথালিন। এই যে বলছিলাম যে ঊর্ধ্বপাতিত পদার্থ, তাহলে ঘটনাটা কি হবে? খুবই সহজ, তোমরা অবশ্যই পারবে। আর এই যে উপরেরটুকু হচ্ছে বইয়ের মধ্যে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু আমি খাতায় প্রথমে টপিকগুলো আলোচনা করে ফেলেছি। তো তোমরা এইগুলো যদি পড়ো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় আনসার করতে পারবে। তো আজকে পড়া এইটুকুই থাকলো। পরবর্তী চ্যাপ্টারে যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো নিয়ে ভিডিও আসবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো বিষয় যদি জানতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।